শুভ সন্ধ্যা। আমাদের আড্ডা এট মায়ার আড্ডা ঘরে আমরা সবাই হাজির হয়েছি। আজকের আড্ডা আমাদের 171st অর্থাৎ 171তম আড্ডায় আমরা আজকে এসেছি। আজকে আমাদের আড্ডায় অতিথি পৌলমী চ্যাটার্জি বোস। পৌলমীকে আমরা সবাই জানি, চিনি, বহুদিন ধরে কাজ করে চলেছে, মানে কি বলবো, নিঃশ্বাস ফেলার সময় পায় না। পৌলমী অ্যাক্টিভ থিয়েটার কর্মী, আমরা সেটা জানি। পৌলমী প্রথম শুরু করেছিল নাচ দিয়ে, ওর ভারতনাট্যম যখন প্রথম আর কি, তখন ও ভারতনাট্যম অনেক নেচেছে, কিন্তু তারপর একদম শিফট টু থিয়েটার। এবং মুখোমুখি একটি থিয়েটার গ্রুপ আছে, আমরা সবাই জানি, তার আর্টিস্টিক ডিরেক্টর। তার নাট্যজীবন শুরু উৎপল দত্তের পরিচালনায় আজকের শাহজাহান নাটকে। এছাড়াও উৎপল দত্তের পরিচালনায় একলা চলরে, বণিকের মানদণ্ড এখানে অভিনয় করেছেন। পিতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ওনার পরিচালনায় নীলকণ্ঠ, আরোহণ, হুমা পাখি, আত্মকথা, তৃতীয় অঙ্ক অতএব, চারি গঙ্গা, সবজান্তা, অষ্টমী, এগুলি সবই সৌমিত্র চট্টোপাধ্যায় পরিচালনায় অভিনয় করেছেন পৌলমী বহু বছর ধরে। তার অন্যান্য কাজ বিভিন্ন পরিচালকের সাথেও করেছেন, যেমন সুমন মুখোপাধ্যায়, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, অবন্তী চক্রবর্তী, দ্বিজেন ব্যানার্জি, এইসব পরিচালকদের সাথেও পৌলমী কাজ করে গেছেন। 2014 সালে একটি ডান্স থিয়েটার প্রোডাকশন করেন, তার নাম কালমৃগয়া। সেখানে কোরিওগ্রাফি এবং ডিরেকশন পৌলমী চ্যাটার্জি ছিল, এবং এটি অত্যন্ত ভালোভাবে এই থিয়েটার প্রোডাকশনটা হয়েছে। আমরা অনেকেই জানি, এই কালমৃগয়া আমরা দেখেছি, আমরা জানি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা ফেরা, এই নাটকটির ডিরেকশন পৌলমীর। এই নাটকটি প্রায় আমার মনে হয় 100টার বেশি শো হয়ে গেছে, 102খানা শো হয়ে গেছে। মানে এটা একটা সারা ভারতবর্ষ জুড়ে এই শোটা হয়েছে। 102খানা শো খুব একটা কম কথা না, রাইট? সিলেক্টেড, রাইট। পৌলমীর মুখ্য চরিত্রে অভিনয় বেশ কয়েকটি থিয়েটারে হয়েছে, যেমন অষ্টমী, আগুন পাখি, বেচারি এরেন্দিরার আশ্চর্য করুণ কাহিনী, বিদেহী ইত্যাদি। এগুলো সবই মুখোমুখির প্রোডাকশন। আরও অনেক গল্প, অর্থাৎ আড্ডা যেটা হবে সেটা আজকে আমরা একসাথে পৌলমীর সাথে আড্ডা দেব সারা সন্ধে জুড়ে। পৌলমী, নমস্কার, শুভ সন্ধ্যা। আজ এখানে আসতে পেরে আমি খুব আনন্দিত এবং গর্বিত। আমি মধুছন্দাকে চিনি যখন আমরা দুজনেই খুব ছোট, খুবই ছোট, কিন্তু এই যে বুড়ো বয়স অবধি আমাদের যোগাযোগটা থেকে গেছে, এটা আমি খুব আনন্দিত এর জন্য। কারণ মধুছন্দা এমন একজন মানুষ যাকে বলছিলাম যে মধুছন্দার এস্থেটিক্স নিয়ে যে চর্চা, সেটা আমার খুব ভালো লাগে। এবং সুতরাং এরকম একটা মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পেরে, এবং মায়া আর্ট স্পেসের এই আড্ডাটা এখন সারা কলকাতায় খুব আলোচিত, সারা কলকাতার খুব গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট এখানে হয়। তো এখানে আসতে পেরে আমি সত্যি খুব ভালো লাগছে। সেই জন্য মায়া আর্ট স্পেসের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আর এই দর্শক আসনে এতগুলো চেনা মুখ দেখে আমার খুব আনন্দ হচ্ছে। তাই যারা যারা সবাই এসেছেন, আমি ভেরি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা কবিতা দিয়ে আমার আজকের আলোচনা শুরু করতে চাই, এবং আমি সে একটা কবিতা দিয়েই শেষ করব। কারণ আমার এই থিয়েটার যাপনের মধ্যে আমার কবিতাটা খুব ভয়ঙ্কর রকমভাবে জড়িয়ে আছে। এই কবিতাটার নাম সাজঘরে দর্পণে। এই কবিতাটা আমার বাবার লেখা, তার ব্যক্তিগত নক্ষত্রমালা কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা নেয়া। এই তো মঞ্চে এলো, চলে গেল, ঠিক যেখানটায় লেখা ছিল প্রস্থান, নির্ভুলভাবে সেইখানেই। এই তো চলে গেল আমার সংবৎসর,
আমি সাজঘরে ফিরে এসে একে একে খুলে রাখছি সুবেশভূষণ, যে অঙ্গুরি খুলে রাখি অটুট মুহূর্ত তার নাম। দেখো এইবার হাত খালি হয়ে গেল। সাজঘরে কোনো সংলাপ নেই, স্বগত বিলাপ প্রভৃতি সব চুপ, আস্ফালন নেই, মুখভাব ভ্রুবিলাস কিচ্ছু নেই। সংবৎসর মঞ্চ থেকে চলে গেলে দর্পণে মুখোমুখি দাঁড়াবার কাল এসে গেল। আমাদের আয় বস, আমাদের এই যে যারা আমরা থিয়েটার করি, মানে যারা আমরা 24 ঘন্টা থিয়েটারে কমিটেড, আমরা যারা হোল টাইমার যাদের বলা হয়, হোল টাইমার, থিয়েটারের হোল টাইমার, আমরা যারা, এই কবিতাটা আমাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। এই যে সাজঘরে যাওয়া, আমাদের পুরো জীবনটাই যেন সাজঘরে অতিবাহিত হয়। সাজঘরে যাই, সাজঘরে মেকআপ করি, একটা অন্য চরিত্র হয়ে যাই, সেই কিছুটা সময় সারা জীবনের সমস্ত রকম দুঃখ বলুন, কষ্ট বলুন, বিপর্যয় বলুন, আমরা ভুলে সেই একটা নতুন নতুন চরিত্র হয়ে উঠি রোজ নতুন নতুন সন্ধ্যায়। এই চরিত্রগুলো যে হতে পারি, এই থিয়েটারের কি বলবো, এই থিয়েটারের গিফট বা এই থিয়েটারের আশীর্বাদটা আমি পেয়েছিলাম খুব লাকিলি আমার বাবা মার হাত ধরে। সবাই আমার বাবার কথা জানেন, কিন্তু আমার মার কথা অনেকেই জানেন না। আমার মার একটা থিয়েটারের দল ছিল প্রতিকৃতি, আর আমার মা ফাউন্ডার মেম্বার ছিল সেই প্রতিকৃতির। আজ 50 বছর হয়ে গেছে। আমি তাদের সেলিব্রেশনে গিয়েছিলাম, সেখানে তারা আমার মাকে সম্মান জানালো, আমার মা ফাউন্ডার মেম্বার বলে। সেই প্রতিকৃতির রিহার্সাল, প্রতিকৃতির প্রতিষ্ঠা শুরু হয়েছিল আমাদের বসার ঘরে। আমি দেখতাম, আমি সেখানেই বসে হোমওয়ার্ক করতাম। অরুণ ব্যানার্জি খুব পুরনো অভিনেতা, উনি আমাকে হোমওয়ার্ক, আমার ইংরেজি হোমওয়ার্ক করিয়ে দিতেন। স্বপন কাকু, স্বপন রায় আরও একজন পুরনো অভিনেতা, উনি আমাকে বাংলা, জিওগ্রাফি এগুলো করিয়ে দিতেন। আমরা সেখানেই রিহার্সাল হচ্ছে, সেখানেই থাকছি, সেখানেই দেখছি। সেটা মানে সুতরাং থিয়েটার যে তখন থেকে আমার শরীরের মধ্যে ঢুকে যাবে, এতে আর কোনো আশ্চর্য কিছু না। আমার বাবার থিয়েটারের যাপনটা ছিল ভয়ঙ্কর। আমার বাবার থিয়েটার ছিল প্রথম প্রেম। তাই প্রচুর সিনেমা করা সত্ত্বেও, প্রচুর সারা পৃথিবী থেকে উনি যে সম্মান পেয়েছেন, যে খ্যাতি পেয়েছেন অ্যাজ এ সিনেমা অ্যাক্টর, কিন্তু ওনার থিয়েটার কোনোদিন উনি ভুলে যাননি। উনি কোনোদিন বম্বে যাননি। তার একটা প্রধান কারণ, উনি কলকাতায় থিয়েটার করতে পারবেন না বলে, বম্বেতে গিয়ে থিয়েটার হবে না বলে উনি যেতে চাননি। সেই থিয়েটার রিহার্সালও আমাদের বসার ঘরে হতো। আমি দেখতাম বাপি তখন খুব সিগারেট খেত। সেই 555 প্যাকেট, সেই রাংতা, ছোট ছোট দেশলাইয়ের বাক্স, সেইগুলো দিয়ে বাপি বসে বসে সেট বানাচ্ছে। সেই সেটগুলো রং হচ্ছে এবং আমাকে বসিয়ে রাখা হতো। এই যে তুমি এখানে বসে থাকো, তো দেখো, আমাদের একটা কুকুর ছিল কম্পিতা বলে, সে যেন এইটাকে মুখ দিয়ে নষ্ট না করে দেয়। তারপরে দেখতাম বাপি মায়ের আলমারি খুলে মায়ের সমস্ত শাড়ি নিয়ে নিচ্ছে। মা তো ভীষণ রেগে গিয়ে বলতো, আমি কি শাড়ি কিনি তোমার হিরোইনরা পরবে বলে? তো যাই হোক, এইসব হতো তো আমি সব, এইগুলোও না থিয়েটার যাপন ছিল, আমাদের বাড়ির থিয়েটার যাপন ছিল। আমি দেখতাম আমাদের বাড়িতে মিউজিক রেকর্ডিং হচ্ছে। আমার এখনো মনে আছে রাজকুমার নাটকের, এটা রাজকুমার নাটকটা ছিল ক্লিফোর্ড ওডেটসের দ্য বিগ নাইফের একটা অ্যাডাপ্টেশন। সেই থেকে সেখানের মিউজিকটা যখন বাপি তৈরি করছে, বাপি খুব ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক দিয়ে সেটার মিউজিকটা, নাটকের যে যা যা প্রয়োজন সেইভাবে মিউজিকটা তৈরি করলো। আমাদের বাড়িতে মিউজিক রেকর্ডিং হলো, সমস্ত দরজা জানলা বন্ধ করে, দুপুরবেলা যখন কেউ থাকবে না, আবার অনেক রাতে, এরম করে হলো। তো এই সমস্ত মধ্যে দিয়ে আমি বড় হয়েছি
এবং থিয়েটার যে আমি শেষ অবধি একদম একজন হোল টাইম থিয়েটার প্র্যাকটিশনার হব, সেটা বোধহয় অজান্তেই আমার মধ্যে ঢুকে গিয়েছিল। কারণ এই থিয়েটার করতে গিয়েই একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এই যে ভজাকের আমার মনে আছে নিউ ওয়ার্ল্ড সিম্ফনি থেকে আমার বাবা তখন আমি কত ছোট, আমি জানতামই না ভজাক কিভাবে উচ্চারণ করে, জানতামই না। আর আমি বাপিকে বলতাম এই ডি এর পরে ভি ও আর কে, এটা কি কোনো উচ্চারণ, কি এটা ভজাক কি করে হয়? বাপি আমাকে বলতো যে এটা হাঙ্গেরিয়ান উচ্চারণ, তুমি বুঝবে না, তুমি শোনো, এটা তুমি শোনো, যতটা বোঝার পারো চেষ্টা করো। এইগুলো এইরকম মিউজিক করতে করতে এইরকম শুনতে শুনতে মিউজিক সম্বন্ধে ধারণা হলো, একটা মিউজিককে কিভাবে প্রয়োগ করতে হয় তার ধারণা হলো, সেটা শিখলাম। কস্টিউম যে সেটের সঙ্গে ম্যাচ করে করতে হয় সেটাও বাপির কাছ থেকে শিখলাম। সেই যে বাপি সেই ছোট ছোট সিগারেটের প্যাকেট, দেশলাইয়ের প্যাকেট দিয়ে রাংটা দিয়ে সেই যে সেট তৈরি করতো, তারপর তার উপর জল দিয়ে রং করতো এবং সেইগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে কস্টিউম তৈরি করতো, সেটাও শিখলাম। আমি আজকাল একটা জিনিস ভয়ঙ্কর রকমভাবে দেখি যে থিয়েটার করাটা যেন কিছু না, বা সিনেমায় অ্যাক্টিং লোকে করে, টিভি সিরিয়ালে করে খুব সহজে, কিন্তু জিনিসটা যে সহজ না, তার পেছনে যে কতটা শিক্ষা আছে, কতটা শিখতে হয়, কতটা জানতে হয়, কতটা পড়াশুনো করতে হয়, কতটা যাপন করতে হয়, তারপরে তুমি একটা জায়গায় আসতে পারো। আজকাল সেই জিনিসটা আমি একদম দেখি না, এবং সেটা দেখি না বলে আমার মনে হয়, কারণ গান মানুষকে শিখতেই হবে। সে সবাই কিশোর কুমারের মতো ক্ষণজন্মা হন না, কিন্তু তোমাকে একটা লেভেল অবধি গান শিখতে হবে। তোমাকে নাচ, কারণ যেহেতু আমি নাচের ব্যাকগ্রাউন্ড, আমি জানি আমি কিভাবে নাচ শিখেছি, কি পরিশ্রম করেছি, সুতরাং তারপরে একটা আমার এফিসিয়েন্সি এসছে। কিন্তু অভিনয় যেন খুব সোজা, জাস্ট না শিখে হয়ে যায়, হয় না। আমি দেখি, আমি ভালো মন্দ মাঝারি সব নাটক দেখতে যাই। এই যে নাটক, তুমি অভিনয় করতে গেলে তোমাকে যে আগে স্টেজে দাঁড়াতে শিখতে হবে। আপনারা দেখবেন, আপনারা যখন নাটক দেখতে যাবেন খুব ভালো করে মন দিয়ে দেখবেন, কেউ হয়তো অভিনয় করছে কিন্তু সে তার সবসময় তার ওয়েট শিফট করছে, এই পা থেকে ওই পা, এই পা থেকে ওই পা। কখনো যে নিজের সেন্টারটা কিভাবে ধরে দাঁড়াতে হয় কখনো জানে না, কখনো ভাবে না। নিজের সেন্টারটাকে কিভাবে ব্যবহার করতে হয় চরিত্র ভেদে। আজকে আমাদের নাচে একটা খুব সুন্দর ক্যারেক্টার ছিল, সে যে মানে একটা নায়িকা ভেদা বলা হতো, উত্তমা মধ্যমা অধমা, এটা আমরা নাট্যশাস্ত্র থেকে পেয়েছি। এই যে উত্তমা অধমা, মধ্যমা অধমা, উত্তমা মহিলা যিনি সমাজের বড় স্ট্রেটাতে বাস করেন, যিনি ওপরে থাকেন, তিনি যেভাবে নিজের সেন্টারটা ধরবেন, তিনি যেভাবে নিজে হাঁটবেন, তিনি যেভাবে বসবেন বা কথা বলবেন, সেটা কিন্তু অন্যদের মতো হবে না। কারণ উনি উত্তমা, উনি একটা জায়গায় বিচরণ করেন। যে মধ্যমা নায়িকা, সে কিভাবে হাঁটবে, সে কিভাবে কথা বলবে, সে নিশ্চয়ই উত্তমা নায়িকার মতো বলবে না। হ্যাঁ, সে সমাজের বলতে পারেন মধ্যবর্তী জায়গা থেকে আসছে, সুতরাং সে সেরকমভাবে কথা বলবে, তার আচরণ সেরম হবে, তার হাত পা সেরম চলবে। যে বসুন, যে অধমা, সে একদমই উত্তমা বা মধ্যমা নায়িকার মতো হবে না, তার সেন্টার অনেক বেশি লুজ হবে, সে অনেক বেশি প্রগল্ভ হবে, সে অনেক, তার হাত পা চলন বলন বসা ওঠা যে একদম অন্য রকম হবে। সুতরাং এই যে তিনটে ভেদ, আমি জাস্ট একটা উদাহরণের জন্য বলছি। এখন নাট্যশাস্ত্র নিয়ে কথা বলতে গেলে তো একটা মানে পুরো মানে আমার ওয়ার্কশপ করাতে হবে, কিন্তু সেটা না। আমি বলছি এই যে তিনটে ভেদ দিয়ে আমি বোঝাচ্ছি
সেটা কেন? এইগুলো তো শিখতে হবে। এইগুলো না শিখলে তুমি যখন একটা ক্যারেক্টার, তুমি যখন একটা পোর্ট্রে করছো অন স্টেজ, একদম তার ব্যাকগ্রাউন্ডে না গেলে তুমি কিভাবে করবে, কিভাবে হবে? কিন্তু আজকাল আমি দেখছি এইটা নিয়ে কেউ ভাবছে না। থিয়েটার ভালো লাগে করতে, হ্যাঁ নিশ্চয়ই ভালো লাগে, কেন ভালো লাগবে না? থিয়েটার সত্যি তো ভালো লাগার মতো একটা, কিন্তু তোমাকে যে শিক্ষাটা পেতে হবে, যে শিখতে হবে, যে চর্চা করতে হবে, সেই চর্চার বড় অভাব। গান একটা মানুষকে চর্চা করতে হয়, নইলে তাদের গলা নষ্ট হয়ে যায়। অনিন্দ্যবাবু আছেন, বাজনা আপনাকে চর্চা করতে হয়েছে, নইলে আপনার বাজনা বেরোবে না অনিন্দ্যবাবু। নাচ চর্চা করতে হয়, নইলে। কিন্তু থিয়েটার বা আমি দেখি সিনেমায় অভিনয়, চর্চার মধ্যে কেউ নেই, সেই চর্চাটা করছে না। আমি একটা ছোট্ট জায়গা থেকে একটু পড়ব এই একটা এই ক্যারেক্টার বোঝাতে, এবং তারপরে আরেকটা পড়ব অন্য ক্যারেক্টার বোঝাতে। এই থিয়েটারের জার্নি সেটা সব থেকে মজার। আমি জানি কেন সবাই এত থিয়েটার, যে থিয়েটারের মধ্যে না একটা অন্য রকম বাঁচা যায় কিছুক্ষণের জন্য। আমি যখন একটা চরিত্র পোর্ট্রে করি, আমি তখন নিজেকে ভুলে যেতে পারি। আমি আরেকজনের চামড়ার মধ্যে ঢুকে পড়ি, আরেকজনের সাইকির মধ্যে ঢুকে পড়ি, আরেকজনের জীবনটা আমি বাঁচি ভাইকেরিয়াসলি। একটা কথা আছে, অ্যাক্টরদের অনেকে বলে একটু সিজোফ্রেনিক নাকি হয় অ্যাক্টররা, কিন্তু সেটা যে খুব ভুল বলে তা না। আই এম সেইং ইট, আই হ্যাভ utmost respect for mental health. I have utmost respect, কারণ আমি নিজের বাড়িতে দেখেছি, অনেক জায়গায় দেখেছি। আমি বলছি এই যে অ্যাজ অ্যান অ্যাক্টর, এই যে কিছুক্ষণ আমি আরেকটা চরিত্রের মধ্যে বাঁচি, সেই চরিত্রটা না আমাকে একটা, আমার এসকেপ ভালভটা দেয়, আমার প্রেশার কুকার, মানে প্রেশারটা রিলিজ হয়ে যায়। সেই চরিত্রগুলো আমাকে একটা এমন জীবনের মধ্যে দিয়ে নিয়ে যায়, যখন আমি আরেকটা, যখন আমি আমার এই ছোট জগৎটা থেকে বেরিয়ে আমি একটা বড় জগৎ দেখতে পাই। থিয়েটারটা তাই নানা রকম বাধা বিপত্তি সত্ত্বেও এই যে দাঁতে দাঁত চেপে করে যাওয়া, তার একটাই কারণ, তার একটা মেজর কারণ হচ্ছে এই এসকেপটা। এই যে আমি একটা জীবন থেকে ছেড়ে যেতে পারি, আরেকটা জীবনে গিয়ে দাঁড়াতে পারি, এবং এক এক দিনে হয়তো আমি তিনটে জীবন, আমি তিনটে জীবনের মধ্যে ঢুকতে পারি, তিনটে ক্যারেক্টারের স্কিনের মধ্যে আমি ঢুকতে পারি। এইটাই কিন্তু থিয়েটার। আর এইটা করার জন্য যে স্কিলটা লাগে, সেটা কিন্তু চর্চা থেকে আসে, সেটা কিন্তু শিক্ষা থেকে আসে। আমি এটা শুধু অভিনয় নিয়ে বলছি, এরপর আসবো আমি ডিরেক্টোরিয়াল কাজে, আমার ডিরেক্টোরিয়াল কাজে। তার আগে আমি ফেরা নাটক, যেটা আপনারা সবাই শুনলেন, যেটা সো ফার মাই মোস্ট সাকসেসফুল প্লে, ওটা থেকে আমি একটা পার্ট আমি একটু অভিনয় করে আমি পড়ে শোনাবো আপনাদের। একটা হচ্ছে ফেরার গল্পটা খুব ইন্টারেস্টিং। ফেরা হচ্ছে দ্য ভিজিট বলে একটি গল্পের, একটি নাটকের অ্যাডাপ্টেশন। এখানে প্রতিমা সিংহ বলে একটি মেয়ে, গ্রামের মেয়ে, সে চলে গিয়ে, তাকে গ্রাম ছাড়া হতে হয়েছিল, তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, সে দরিদ্র ছিল। সে আজ ফিরে আসছে 30 বছর বাদে, প্রচণ্ড বড়লোক হয়ে, এবং শি হ্যাজ নাও, ও রিভেঞ্জ নিতে আসছে এদের সবার কাছ থেকে, রিভেঞ্জ। এর মধ্যে আমি বলি প্রতিমা সিংহর কিন্তু পুরোটাই নকল, তার হাত নকল, পা নকল, তার অ্যাক্সিডেন্টে হাত পা পড়ে যায়, সে নকল, কিন্তু সে বিশাল টাকার মালিক। তাকে একটা প্রস্টিটিউট কোয়ার্টার্সে বিক্রি করে দেওয়া হয়। ও সেখান থেকে
উঠে দাঁড়িয়ে লড়াই করে তার পুরনো গ্রামে ফিরে আসছে, সেই যেই গ্রামে এখন মানে জল নেই, টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নেই, মানুষ মরতে বসেছে, ও সেখানে এসে বলে আমি তোমাদের সমস্ত কিছু দেব, তার বদলে আমার রিভেঞ্জ চাই। আমি এটা পড়ছি এখন। এর ঠিক আগেই অঞ্চল প্রধান বিশাল মজা করে মানে বিশালভাবে প্রতিমা সিংহর একটা গুণগান গেয়েছে, এবং সেখানে কিছু ভালো কথা খুঁজে বলার পায়নি। সে বলেছিল যে মাননীয় অঞ্চল প্রধান এবং বনপাহাড়ির অধিবাসী বৃন্দ, আমি এখানে আসাতে যে আপনারা আনন্দিত হয়েছেন দেখে আমার এবং আমার প্রতি আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা দেখে আমি মুগ্ধ। তবে সত্যি কথা বলতে কি, অঞ্চল প্রধান মহাশয়ের বক্তৃতায় আমার ছেলেবেলার কথা উনি যেভাবে বলেছেন আমি কিন্তু ঠিক সেরকম ছিলাম না। স্কুলে আমি পড়েছি ঠিকই, কিন্তু স্কুলে প্রায় আমায় পেটানো হতো। আর ওই আলুর ঘটনাটা, ওটা আসলে আমি বাসিনী বাগদির জন্য চুরি করেছিলাম। আমার সঙ্গে কাশীনাথদাও ছিল, আর সেও যে করেছিলাম ওই বুড়িকে না খেতে পেয়ে মরার থেকে বাঁচাবো বলে নয়। কনক দুর্গার বনে নুড়ি পাথর কাঁটা ঝোপে কিংবা খামার বাড়ির খড়ের ওপর প্রেম করতে করতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। বাসিনীর ঘরে কাশীনাথদার সঙ্গে প্রেম করব বলে ওই আলুগুলো আমি চুরি করেছিলাম। যাই হোক, তবু আপনাদের এই আনন্দে আমিও অংশীদার হতে চাই। তাই আপনাদের আমি জানাচ্ছি যে বনপাহাড়ির জন্য আমি 10 লাখ টাকা দিতে প্রস্তুত। তার মধ্যে 9 লাখ টাকা এখানকার কলকারখানা, ব্যবসা বাণিজ্য, পথঘাট ইত্যাদির উন্নতির জন্য, আর থোক 1 লাখ টাকা এই গ্রামের সমস্ত পরিবারের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য। অঞ্চল প্রধান বলে 10 লাখ? প্রতিমা বলে হ্যাঁ, তবে একটি শর্তে। কাশীনাথ, যার সঙ্গে প্রেম ছিল, যে ওকে সব থেকে বড় বিট্রেটা করেছিল, সে বলে এই হলো আমাদের প্রীতি, বনপাহাড়ির রত্ন, সাক্ষাৎ লক্ষ্মী, চিরকাল একই রকম রয়ে গেলে তুমি জাদুকরি। অঞ্চল প্রধান বলছে দেবী, আপনি যে বললেন একটি শর্ত আছে, দয়া করে বলবেন শর্তটা কি? প্রতিমা বলছেন হ্যাঁ, আমি বলছি আমার শর্তটা কি। 10 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা আপনাদের দিয়ে আমি ন্যায় বিচার কিনতে চাইছি। অঞ্চল প্রধান তার মানে? প্রতিমা বলল মানে যা বললাম তাই। শিক্ষক বলছে কিন্তু ন্যায় বিচার কি কেনা যায় প্রতিমা দেবী? প্রতিমা বলে সব কিছু কেনা যায়। অঞ্চল প্রধান বলে না, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রতিমা বলে যদু, সামনে এসো। যদু হচ্ছে একজন রিটায়ার্ড জাজ, তাকে ওর খানসামা করে রেখেছে। সে বলে 1954 সাল, আমি তখন ফার্স্ট ক্লাস পাওয়ারের সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমার কোর্টে ওল্ড সেকশন 488 সিআরপিসিতে একটা পেটার্নিটি ক্লেম বিচারের জন্য ওঠে, যাকে বলে খোরপোশের মামলা। প্রতিমা সিংহ, তখন তিনি প্রতিমা মণ্ডল, দাবি করেছিলেন যে আপনি কাশীনাথ বাবু তার সন্তানের পিতা। আপনি সেই পিতৃত্ব তখন অস্বীকার করেছিলেন এবং তা প্রমাণ করতে 2জন সাক্ষীকে ডেকেছিলেন। কাশীনাথ বলছে এসব যত সব পুরনো গল্প, আমার তখন কি বা বয়স, আমি কি বুঝতাম? প্রতিমা বলে ভজা গজা, মজা ধ্বজাকে নিয়ে এসো। মজা ধ্বজা 2জন আসছে, ওরা বলে এসে গেছি। খানসামা বলে এদের 2জনকে চিনতে পারছেন কাশীনাথ বাবু? মজা ধ্বজা বলে আমরা মজা আর ধ্বজা। কাশীনাথ বলে না, আমি ওদের চিনি না। মজা ধ্বজা আমরা বদলে গেছি, অনেক বদলে গেছি। খানসামা তোমাদের নাম বলো। মজা নলিন মজুমদার, আমি ধ্বজা হংসধ্বজ মাইতি। খানসামা কি কাশীনাথ বাবু এবার চিনতে পারছেন? না, আমি ওদের জন্মে কোনোদিন দেখিনি। নিত্য চাষাচ্ছি, বেগুন দেখে বলে আবার কি? খানসামা নলিন মজুমদার, হংসধ্বজ মাইতি, তোমরা কাশীনাথ বাবুকে চেনো? আমরা তো অন্ধ, আমরা তো চোখে দেখি না। খানসামা গলা শুনে চিনতে পারছো না? পেরেছি, গলা শুনেই চিনতে পেরেছি। খোদাকে না দেখা যায়, আক্কেলে চেনা যায়। খানসামা
1954 সালে আমি ছিলাম হাকিম আর তোমরা ছিলে সাক্ষী। নলিন মজুমদার, হংসধ্বজ মাইতি মহকুমা হাকিমের আদালতে হলফ নিয়ে সেদিন তোমরা কি বলেছিলে? আমরা প্রীতির সঙ্গে সহবাস করেছি, প্রীতি আমাদের সঙ্গে শুয়েছে। খানসামা, আমার সামনে হলফ করে এই কথা তোমরা বলেছিলে? আদালতে এই কথা তোমরা বলেছিলে? ঈশ্বরের নামে শপথ করে এই কথা বলেছিলে? কিন্তু সত্যটা কি? আমরা মিথ্যে সাক্ষী দিয়েছিলাম, হলফ নিয়েও মিথ্যে কথা বলেছিলাম। কেন নলিন মজুমদার, হংসধ্বজ মাইতি, কেন? কাশীনাথ আমাদের ঘুষ দিয়েছিল। কি ঘুষ দিয়েছিল? 100টা করে টাকা আর 1 হাঁড়ি তাড়ি। এবার এদের বলো, রানীমা তোমাদের কি করেছেন? রানীমা আমাদের খুঁজে বের করেছেন। হ্যাঁ, নলিন মজুমদার চলে গিয়েছিল আসামের চা বাগানে, আর হংসধ্বজ মাইতি গিয়েছিল আন্দামানে। দুজনেই কুলি খাটতো, কিন্তু রানীমা তোমাদের ঠিক খুঁজে বের করেছিলেন। আর খুঁজে বের করবার পর কি করলেন? উনি আমাদের ভজা গজার হাতে ছেড়ে দিলেন। আর ভজা গজা তোমাদের কি করলো? আমাদের চোখ উপড়ে নিল, অন্ধ করে নিল, আমাদের পুরুষত্ব কেড়ে নিল, আমাদের খাসি করে নিল। খানসামা, এই হলো পুরো কাহিনী। 1954 সাল, একজন বিচারক, একজন অভিযুক্ত আর দুজন মিথ্যে সাক্ষী। বিচারের জঘন্য প্রহসন। বাদী প্রতিমা মণ্ডল, তাই না? প্রতিমা, ঠিক তাই। কাশীনাথ, না তাই না। কবেকার পুরনো কাসুন্দি, কবেকার মাংলা, কবে তামাদি হয়ে গেছে উদ্ভট আজগুবি সব গল্প। বাদী প্রতিমা মণ্ডল, আপনার সন্তানটির কি হলো? 1 বছর বেঁচে ছিল। আপনার কি হলো? আমি বেশ্যা হয়ে গেলাম। আপনার বেশ্যা হওয়ার জন্য দায়ী কি? সেই আদালতের বিচার। এবং এখন আপনি নতুন করে বিচার চাইছেন প্রতিমা দেবী? হ্যাঁ হ্যাঁ, সেই সামর্থ্য আমার আছে। বন পাহাড়িকে আমি 10 কোটি টাকা দেব যদি কেউ কাশীনাথ দত্তকে খুন করতে পারে। বাসন্তী বলে, ওগো এসব কি হচ্ছে? কাশীনাথ বলে, জাদু করি। তুমি এটা চাইতে পারলে, কতকাল হয়ে গেছে, জীবন তো থেমে থাকেনি। প্রতিমা বলে, জীবন থেমে থাকেনি, আর আমিও একটি কথাও ভুলে যাইনি কাশীনাথ দা। কনক দুর্গার বোনের কথা ভুলিনি, খামার বাড়ির কথা ভুলিনি, বাসিনী বাগদির ঘরের কথা যেমন ভুলিনি, তোমার বিশ্বাসঘাতকতাও আমি ভুলিনি। এখন তো আমরা দুজনেই বুড়ো হয়ে এলাম। দারিদ্রে, দুর্দশায় তুমি একেবারে ভেঙে চুরে গেছো, আর রোগে ভোগে আমিও শতচ্ছিন্ন। এখন আমি আমাদের মধ্যেকার পাওনা গন্ডাটা কড়ায় গন্ডায় মিটিয়ে ফেলতে চাই। তোমার জীবন তুমি বেছে নিয়েছিলে কাশীনাথ দা, কিন্তু আমার জীবনের মধ্যে তুমি আমাকে ঠেলে দিয়েছিলে। একটু আগে আমাদের অল্প বয়সের স্মৃতিতে ভরা সেই কনক দুর্গার বনে তুমি বলছিলে না, তুমি পুরনো দিনগুলো ফিরিয়ে আনতে চাও, তুমি পুরনো কালে ফিরে যেতে চাও। কাশীনাথ দা, এবার আমি চাইছি পুরনো কালে ফিরে যেতে। পুরনো দিনগুলোয় ফিরে গিয়ে আমি আর একবার বিচার চাইছি, 10 কোটি টাকার বিনিময়ে বিচার। এই নাটকটা, এই পাঠটা পড়ার একটা কারণ, যেটা আপনাদের সঙ্গে আমি একটা জিনিস ভাগ করে নিতে চাই, যে থিয়েটার করতে গিয়েও সত্যি কথা বলছি, আমি আগে যখন লড়াই করছি, আমার স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আমার 2 ছোট ছোট ছেলে মেয়ে, আমি এই আকশার স্কুলে পড়াচ্ছি, এই লামাটিনারে গিয়ে কিছুদিন কাজ করছি, এই এখানে করছি, নাচের ক্লাস করছি, কিন্তু থিয়েটার করতে গিয়ে আমি সত্যি বলছি, আমি একটা মেয়ে কতটা তাদের লড়াই করতে হয়, আমি একটা থিয়েটার করতে গিয়ে আমি বুঝতে পেরেছি। একটা মেয়ের লড়াই কতটা হতে পারে। এই যে নাটকটা পড়লাম, সে এত
ক্রূর, এত কঠিন কিভাবে হয়ে গেল একটা পুরুষতান্ত্রিক সমাজের হাতে পড়ে? হ্যাঁ, এটা নাটকের জন্য, নাটকীয় করার জন্য হয়তো একটা এক্সট্রিম সিচুয়েশন বর্ণনা করা হচ্ছে, কিন্তু একটা মেয়ে কখন এটা হয়? তাকে বেচে দেওয়া হয়েছিল, তার নামে মিথ্যে সাক্ষী দেওয়া হয়েছিল, একটা গ্রামের একটা সরল নিষ্পাপ মেয়ের জায়গা হয়েছিল একটা বেশ্যার পল্লীতে, যেটা আমাদের সমাজে এখনো হয়ে চলেছে, এখনো হয়ে চলেছে। মেয়েদের এখনো বেচে দেওয়া হচ্ছে, তাদের নিজেদের বাড়ির লোকরা বেচে দিচ্ছে। এটা সেই জায়গা থেকে তারা যখন এসে প্রতিবাদ করে, তাদের প্রতিবাদটা কিরম হতে পারে? তাদের প্রতিবাদটা ভয়ঙ্কর হতে পারে। তাদের প্রতিবাদটা মানে শিরদাঁড়া দিয়ে একটা মানে ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর হতে পারে। থিয়েটার করতে গিয়ে আমি এরকম নানা মহিলা চরিত্রের অভিনয় করেছি, যেটা করতে গিয়ে সত্যি আমি নিজের আইডেন্টিটি বলতে পারেন আমি খুঁজে পেয়েছি। আমি একটা নাটক করতাম আগুন পাখি, হাসান আজিজুল হকের লেখা আগুন পাখি। সেইখানে মেজ বউয়ের চরিত্র করতাম, সেই বর্ধমানের প্রত্যন্ত গ্রামের একটা মহিলা, যিনি একটা কথা প্রচণ্ড জোর দিয়ে বলেছিলেন, যখন দেশ ভাগ হচ্ছে, যখন হিন্দুরা বাংলাদেশ থেকে চলে আসছে এবং মুসলমানরা ভারতবর্ষ থেকে চলে যাচ্ছে বাংলাদেশে, উনি তখন জোর দিয়ে বলেছিলেন যে আমি সব মানলাম, ছোট খোকা তুমি চলে যাচ্ছ, বড় খোকা মারা গেছে, মেজ খোকা তুমিও চলে যাচ্ছ আমায় ছেড়ে, আমি চলে যাব, যদি তোমরা আমায় একটা কথা বোঝাতে পারো যে আমি যেই মাটিতে জন্মেছি, যেই মাটিতে আমার বড় খোকাকে গোড় দেওয়া হয়েছে, সেই মাটি ছেড়ে আমি কেন যাব? যেই মাটি আমি বড় হয়েছি, যেই মাটিতে আমি প্রথম হামাগুড়ি দিতে শিখেছি, যেই মাটিতে দাঁড়িয়ে আমি তোমাদের উঠোনে পা দিয়েছি, আমার শ্বশুর বাড়ির উঠোনে, এবং যেই মাটিতে আমার বড় খোকার গোড় দেয়া আছে, সেই মাটি ছেড়ে আমি কেন যাব? আপনারা বলুন তো, এই থিয়েটার যখন এই কথাটা বলছে, থিয়েটারের মধ্যে দিয়ে যখন আমি যাপন করছি, আজকে এখনো তো সেইটাই হচ্ছে, এখনো তো একটা তো বিচ্ছিন্নতাবাদী রাজনীতি চলেছে। এই যে একটি পার্টিকুলার কমিউনিটিকে একটি মানে অ্যাটাক করা, কিছু হলেই আরে যাও তোমরা পাকিস্তান চলে যাও, এই যে কথা, এইসব কথা বলা কেন? থিয়েটার কিন্তু কবে আগে বলে গেছে, থিয়েটার কিন্তু এর প্রতিবাদ রেখে গেছে, কবে থেকে বলেছে, যার আমি কেন আমার মাটি ছেড়ে যাব? এই মাটিতে বসে কারোর বাড়ির ফ্রিজ খুলে চেক করা হবে যে তারা কি খাবার খাচ্ছে? থিয়েটার কিন্তু এর প্রতিবাদ করে। থিয়েটার এর সেই জন্যেই না, থিয়েটার অনেক কিছু, অনেক না পাওয়ার জায়গা থেকেও কিন্তু মাটি কামড়ে পড়ে থাকতে পারি থিয়েটারের জন্য। কারণ থিয়েটারের মধ্যে দিয়ে আমি আমার অনেক না বলা কথা বলে দিতে পারি। আমি হয়তো এই যে আমি ওপেনলি বলছি, এতে আমার কোনো নেই, এই যে হিন্দুত্ব, এই যে এই বিচ্ছিন্নতাবাদী যে রাজনীতি, এতে আমি বিশ্বাস করি না। এটা আমাদের দেশ না। আমার ছেলে কাল রাত্রিরে যখন শুনছে, আলী আকবর খান আর ইউটিউবে আছে, এবং রবিশঙ্করের একটা যুগলবন্দি শুনছে, রাগ কমোদ, হ্যাঁ, মানে সেই শুনে যখন তার চোখে জল আসছে, যখন আমরা নজরুলের গান শুনছি, যখন বিসমিল্লাহ খানের সানাই শুনছি,
সেটাই তো আমার ভারতবর্ষ। বিসমিল্লাহ খানকে যখন বলা হয়েছিল যে আপনি আমেরিকায় এত বড় ইনস্টিটিউট হচ্ছে, আপনি আসুন, উনি বলেছিলেন আমার গঙ্গা তো আমার সামনে দিয়ে যাবে না সেইখানে। হ্যাঁ, রকফেলার বলেছিল, আমার গঙ্গা তো সামনে দিয়ে যাবে না। এটা আমার দেশ হচ্ছে সেইটাই দেশ, এবং আমি থিয়েটারের মধ্যে দিয়ে তার দাবি আমি জানাতে পারি। আমি আমার চরিত্রগুলোর মধ্যে দিয়ে আমি এই কথাটা বলতে পারি, আমি শান্তির কথা বলতে পারি, আমি পরস্পরের প্রতি ভালোবাসার কথা বলতে পারি আমার থিয়েটারের মধ্যে দিয়ে। আমি থিয়েটারের মধ্যে ভ্রাতৃত্বের কথা বলতে পারি, ইউনিভার্সাল ব্রাদারহুড, সেটা আমার আর্ট ফর্ম প্রমোট করে। সেই জন্যে থিয়েটার এতটা আমার কাছে এতটা দামি, এতটা অসম্ভব দামি। এবং ওই যে বললাম না যে থিয়েটার করতে গিয়ে যে নানা রকম চরিত্রর মধ্যে দিয়ে এই যে খেলাগুলো, এইগুলো না বাঁচিয়ে রাখে। আমার একটু আগে মধুছন্দার সঙ্গে কথা হচ্ছিল যে কাজ করতে না পারলে না নিঃশ্বাস বোধহয় নেওয়া যায় না। কাজ করতে যদি না তখন বোধহয় বাঁচাটা যায় না, গুমরে মানে দম বন্ধ হয়ে তখন বোধহয় মরে যেতে যাই। এই যে এসকেপ রুট, এই যে ভ্যালভ, এইটাকে এই যে এই চরিত্রগুলো, এই যখন ফেরার প্রতিমা সিংহ চরিত্রটা আমি করতে যাই, তখন কতগুলো জিনিস আমাকে মাথায় রাখতে হয়েছে। আমাকে মাথায় রাখতে হয়েছে যে এই ভদ্রমহিলার অ্যাক্সিডেন্টে একটাও হাত পা রিয়েল না, সুতরাং আমার চলা, আমার সেন্টার, আমার হাঁটা সেরম হতে হবে। সে প্রচণ্ড ঠান্ডা মাথায় সে কতগুলো জিনিস চাইছে, একটা মানুষকে খুন করতে চাইছে। সুতরাং আমাকে সেইটা আনতে হবে চরিত্রের মধ্যে, ওই কাঠিন্যটা আনতে হবে, সেই ঠান্ডা শীতল হাড় কাঁপানো ব্যাপারটা আনতে হবে। কিন্তু কোথাও সে গিয়ে যখন ব্রেক ডাউন করে, তখন সে একটা সেই আগেকার দিনে সেই পুরনো বাচ্চা মেয়েটা হয়ে যায়। কত একটা চরিত্র তৈরি করতে যে কত সময় লাগে, একটা চরিত্র ক্যারেক্টার গ্রাফ তৈরি করতে কত সময় লাগে। ফেরার পরেই আমি করেছিলাম ঘটক বিদায়। ঘটক বিদায়টা আবার আউট অ্যান্ড আউট একটা কমেডি। সেখানে ঘটক হচ্ছে এই ডলি বসু বলে একজন ভদ্রমহিলা, অত্যন্ত জাহাবাজ দুষ্টু ভদ্রমহিলা, এবং সে একটি মেয়েকে গছাতে চাইছে। তার যদিও তার ব্যাক স্টোরিটা আবার এটাও জানতে হয় যখন আমরা চরিত্র তৈরি করি, যে তার ব্যাকগ্রাউন্ডটা কি, সে কোথা থেকে আসছে। ডলি বসুর স্বামী মারা গেছে, যার সঙ্গে তার একটা খুব সুন্দর সম্পর্ক ছিল সাধনের সঙ্গে। সেই ডলি বসু কিন্তু সাধন মারা যাওয়ার পর তার সে প্রায় না খেতে পাওয়ার অবস্থা। সে একটা দামোদর সিংহ বলে একটা লোককে ধরেছে, মাঝবয়সী লোক, বুড়ো লোক, তাকে বিয়ে দেবে। শেষ অবধি দেখা যায় আলটিমেটলি ডলি আর দামোদর সিংহই বিয়ে করে। তো সেই ডলি বসু গেছে দামোদর সিংহের বাড়িতে। দামোদর সিংহকে বলেছে একটা বাচ্চা মেয়ে মলয়া বলে, তা মলয়ার সঙ্গে আপনাকে বিয়ে দেওয়া হবে। এখন সেই সিচুয়েশনটা, দামোদর সিংহ একটা মানে চিটেগুড়ের ব্যবসার মালিক, এবং সে অত্যন্ত কিপটে, তার হাত থেকে একটা পয়সা বেরোয় না। সে দামোদরের কাছ থেকে কিভাবে টাকা আদায় করবে এবং তাকে নিয়ে মলয়ের কাছে যাবে। ওহ দামোদর বাবু, মলয়া যদি আপনাকে এই পোশাকে দেখতো না, এই আপনার কি হয়েছে বলুন তো, এই দিন দিন একবারে কচিটি হয়ে যাচ্ছেন। দামোদর বলছে এরকম বাড়িয়ে বলছেন যদিও, তাহলেও বলবো মানুষ যদি খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযমী হয় তাহলে তো তার বুড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ডলি বলে হ্যাঁ, এর থেকে আর সত্যি হতে পারে না। দামোদর বলে মানে 50 তো পেরিয়ে গেছে। ডলি বলে কবে? হ্যাঁ, দামোদর বলে হ্যাঁ না না কবে? ডলি বলে কবে? মানে দেখে তো মনেই হয় না 50 পেরিয়েছে। আপনি 100 বছর এইরকম থাকবেন, আমার পিসে মশাইয়ের মতো। 50-এ তাকে দেখলেই মনে হতো সবে গোঁ ফুটেছে। দেখি হাতটা দেখি, হে ভগবান কি আয়ু রেখা! হ্যাঁ কোথায়? ডলি এই যে এ পাশ থেকে ও পাশ হাতে করে উপচে বেরিয়ে যাচ্ছে, কোথায় যে যাচ্ছে তাও জানি না। দামোদর বলে বলেন কি? হ্যাঁ। ডলি বলে যাকগে কাজের কথা বলি, আশা করি বিয়ের চিন্তাটা আপনি ছাড়ছেন না? দামোদর আদৌ না, আমি স্থির করে ফেলেছি যে আমি মলয়া মল্লিককেই বিয়ে করব।
ডলি একেবারে স্থির করে ফেলেছেন? দামোদর হ্যাঁ স্থির করে ফেলেছি। ডলি ও স্থির করে ফেলেইছেন, তাহলে তো আর আমার কিছু করার নেই, তাহলে আপনাকে শুভেচ্ছা জানিয়ে আমি বিদেয় হই। দামোদর সে কি মলয় মল্লিকের ওখানে আপনি সঙ্গে না গেলে? ডলি বলে দেখুন আমারও একটা প্রস্তাব ছিল, থাক থাক আমি আর এখন দেব না, আপনি তো মলয়া মল্লিককেই বিয়ে করছেন, তাহলে তো ল্যাটা চুকেই গেল। দামোদর বলল প্রস্তাবটা কি শুনি? ডলি বলল আমি আপনার জন্যে না আরেকটি মেয়ে পেয়েছিলাম। দামোদর আরো একটি? ডলি বলে চমৎকার মেয়ে, আদর্শ স্ত্রী। দামোদর বলে আরো একটি? আর তার নামটি? ডলি বলে তার নামটি নামটি হ্যাঁ কল্পনা। হ্যাঁ কল্পনা, হ্যাঁ তবে সে ব্যাপারে তো এখন অনেক দেরি হয়ে গেল, এখন তো আপনার বিয়ে স্থিরই হয়ে গেছে, এক প্রকার পাকা দেখাই তো হয়ে গেছে। দামোদর না না স্থির হয়নি, স্থির হয়নি, মলয় মল্লিকের সঙ্গে পাকা দেখা তো হয়নি। ডলি বলে ধ্যাত, এখন মলয়ার বুক ভেঙে দিয়ে আপনি আবার আরেকটা মেয়েকে নিয়ে? না 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 ধ্যাত। দামোদর বলে না 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 ধ্যাত। ডলি বলে আপনার বয়সের একজন মানুষ যখন মলয়ার মতো সুশ্রী আইবুড়িকে 4-4বার দেখতে গিয়েছেন, তখন ধরেই নেওয়া যায় সেটাই পাকা দেখা। দামোদর না সেটা পাকা দেখা নয়। ডলি বলে অথচ আপনি যদি খালি থাকতেন? দামোদর আমি তো খালি। ডলি তাহলে এই যে মেয়েটিকে দেখেছিলাম না, এ একেবারে রত্ন, মানে সম্বন্ধ করার সময় মলয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি এটা বারবার মনে হচ্ছিল ঠিকই, কিন্তু এই মেয়েটি এমন না যে সম্বন্ধ না করেও পারলাম না। আপনি যেন কোথাও বাঁধা পড়েননি, খালি। দামোদর হ্যাঁ খালি। ডলি বলে এমনি ভাবেই তো ওকে আমি ওকে আপনার সব কথাই বলেছি, সত্যি কি অন্যায়টা নয় করে ফেলেছি, মেয়েটি তো একেবারে আপনার প্রেমে পড়ে গেছে। দামোদর বলে কল্পনা? ডলি বলে না না কল্পনা নয়। দামোদর বলে তাহলে কে? তখন ডালির মনে পড়ে হ্যাঁ 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 কল্পনাই তো, কল্পনা, হ্যাঁ কল্পনা পতিতুণ্ডী। দামোদর কল্পনা পতিতুণ্ডী? মলয়া মল্লিকের থেকে একেবারে অন্যরকম, ঠিক ওই নামেরই মতো, পতিভক্ত, গৃহকর্ম নিপুণা, আবার প্র্যাকটিক্যাল। দামোদর রাঁধতে পারে? ডলি সাক্ষাৎ দ্রৌপদী, না না স্বামীর সংখ্যায় নয়, রান্নায়। মটন বিরিয়ানি থেকে চিকেন বাটার মশালা যা রাঁধে না। দামোদর আমরা কিন্তু বাড়িতে এইসব রোজ মটন চিকেন খাই না। ডলি কিন্তু ও যখন রাঁধবে দেখবেন। না না আপনি নিশ্চয়ই বাড়িয়ে বলছেন। তা বয়স কত? ডলি বলে 19-20, সদ্য যুবতী। ও বাবা, 19-20 বছরের মেয়ে তো অল্প বয়সী ছেলে ছোকরাই পছন্দ করবে। আরে না করবে না, আপনি তো মেয়েটিকে দেখেননি। অল্প বয়সী জোয়ান হুমদো ছেলেপিলে সম্বন্ধে তার দস্তুর মধ্যে একটা ভয় আছে, বলে ধাত ঠান্ডা হয়েছে এমন বয়স্ক লোকই তার পছন্দ। দামোদর বলে হ্যাঁ, কিন্তু সাধারণত তো এরকমটা দেখা যায় না। ডলি বলে সাধারণত যেরকম মেয়ে পাওয়া যায় তো সেরকম মেয়ে নয়, এ হলো অসাধারণ মেয়ে। এ মেয়ে ঘরে কি ছবি টাঙিয়ে রাখে বলুন তো? অমিতাভ বচ্চন, মিঠুন, শ্রীদেবী এইসব না, এক দেয়ালে তৈলঙ্গ স্বামী, অন্য দেয়ালে নেপাল বাবা। আপনি যদি ওকে একটা তিরুপতিনাথের পট দেন না, তাহলে যা খুশি হবে, অর্ধেক বাজি ওতেই মাত হয়ে যাবে। ওটা দেবেন কিন্তু, বুঝলেন? দামোদর হ্যাঁ তা দেব, কিন্তু সংসারের অবস্থা কিরূপ, মানে আমার ওপর সব পড়বে না তো? তখন ডলি বলে কল্পিতার অবস্থা। দামোদর বলে কল্পিতাটা কে? ডলি বলে না 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 সরি কল্পনা, হ্যাঁ হ্যাঁ কল্পনা। তো যাই হোক, আপনি একটা কাজ করুন, আপনি আজ একবার কলকাতা আসতে পারেন? দামোদর আমি তো কলকাতা যাচ্ছিলামই। ডলি বলেন যাচ্ছিলেনই, তাহলে তার ব্যবস্থা যদি করা যেত, ও তো আপনাকে দেখার জন্য করে হন্যে হয়ে আছেন কিনা, কিন্তু কোথায় বা? দামোদর বলে কোন একটা হোটেলে বা রেস্টুরেন্টে। ডলি বলে হোটেল রেস্টুরেন্টে? দামোদর আমি খাওয়াবো? ও আপনি খাওয়াবেন? তাহলে ঠিক আছে, তাহলে ব্যাপারটা এমন করা যাক, তাহলে আমরা একটা কাজ করি, আপনি একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়ে হচ্ছে, আপনি একটা 5-5 টাকার দরকার দিন তো। হ্যাঁ আরে শত হলেও গরু খোঁজার মতো আপনার পাত্রী তো খুঁজেছি। দামোদর বলে 500 টাকা? তখন দামোদর বলে এটা কি ইয়ার্কি হচ্ছে ডলি দেবী? ডলি বলে আরে বাবা গরু খোঁজার মতো খুঁজেছি, এটাকে ইয়ার্কি বলেন? তখন বলছে আচ্ছা ঠিক আছে, না হয় নিন 300 রাখুন।
ডলি বলে ঠিক আছে, এতে তো কিছুটা হবে না, ধন্যবাদ, তাহলে আপনাকে বলি প্ল্যানটা, ভারত ইন্টারন্যাশনাল হোটেলের হারমোনিকা গার্ডেন্সে আমি কল্পনাকে নিয়ে আসবো। খাওয়াটা কিন্তু দারুণ খাওয়াতে হবে, একদম কন্টিনেন্টাল, ক্যান্টনিজ ফিশ স্যুপ, মরক্কান ল্যাম্ব উইথ কুসকুস, চিকেন মেয়োনিজ, মেক্সিকান লেমন সুফলে এবং অ্যাভোকাডো উইথ অ্যাভোকাডো স্যালাড। আমাদের বলে সর্বনাশ। তখন ডলি বলে তাহলে কল্পনা পতিতুণ্ডির কি হবে? ব্যাপারটা এখানে ইতি তো? না না না, ইতি নয়, আমি ওই কল্পনা পতিতাণ্ডব, না পতিতুণ্ডি, হ্যাঁ ওই পতিতুণ্ডির সঙ্গে হোটেলে খাবো নিশ্চয়ই, তার আগে একবার আমি মলয়া মল্লিকের সঙ্গে দেখা করতে চাই। এই হচ্ছে ব্যাপার, মানে ব্যাপারটা যেটা হয় যে এই চরিত্রটা করতে গিয়ে যে ব্যাকগ্রাউন্ড, যে বডি ল্যাঙ্গুয়েজ, যে এই যে যখন আমি একদম প্রথমে আমি কেন এই দুটো বললাম, এই যে নায়িকা ভেদ বললাম না আপনাদের, উত্তমা, মধ্যমা, অধমা, প্রথমটা যখন আমি পড়লাম সেটা আপনাদের হলো উত্তমা নায়িকা, কারণ তার এখন যা টাকা, সে কিন্তু নিজেকে উত্তমা করেছে, সে একেবারেই অধমা ছিল, সে নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে। এবার যেটা পড়লাম মধ্যমা নায়িকা, তার চলন বলন, কথা বলা, হ্যান ত্যান, সে অনেক বেশি ইয়ে। সুতরাং এই প্রকারভেদগুলো থিয়েটার আমাকে শিখিয়েছে, থিয়েটার শিখিয়েছে কিভাবে নিজেকে আমি প্রেজেন্ট করব, নিজেকে তৈরি করব, নিজেকে নিয়ে যাব। এবং আমি সত্যি কথা বলছি, থিয়েটারের জন্য না একটা মানে আমি একটা মজার জিনিস বলি, মানে মজা বলতে আর কি বলবো, মানে আমি এমনি বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা খুব মারতে পারি, কিন্তু কোথাও অনুষ্ঠানে কোথাও যেতে গেলে আমার ভীষণ অস্বস্তি হয়, বা কোনো পার্টি বা কোনো এতে আমি একটু বলতে পারেন আমি একটু সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগি। মানে আমার থিয়েটারের ট্রেনিংই কিন্তু আমাকে কি বলে, আমাকে একদম সেটা শেখায়। আমি অনেক সময় বলতে পারেন কোথাও গিয়ে একটা মোটামুটি ফেক অ্যাক্টিং করি, যে তো এখানে এসছি, মানে সেটা আমার থিয়েটারের ট্রেনিংয়ে। আবার থিয়েটারের ট্রেনিংয়ে যে নিজেকে শক্ত করে ধরে রাখতে আমার জীবনে, আমার এটা বলতে আপত্তি নেই, আমি আগে বলতে খুব অস্বস্তি বোধ করতাম, তো এখন আমি আর করি না, কারণ এটা আবার বোধহয় পৃথিবীর সবাই জানে। আমার যখন আমার ছেলের একটা খুব ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল 8 বছর আগে, সেই সময়টা আমি সত্যি আজকে আমি আপনাদের সবার কাছে আমি স্বীকার করছি, আমি কনফেস করছি, সেই সময়টা আমি পেরোতে পারতাম না যদি না আমি থিয়েটার করতাম। থিয়েটার আমি জানি আমাকে, এবং তার জন্যে আমি আমার থিয়েটারের কমরেডদের কাছে আমি এত কৃতজ্ঞ। তারা জোর করে হাত ধরে নিয়ে গিয়েছিল আমাকে, জোর করে, চলো থিয়েটার করতে হবে, থিয়েটার ছেড়ে চলে আসতে পারবে না। তখন আমার মনে আছে 25শে এপ্রিল, আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল 31শে মার্চ, 25শে এপ্রিল বোধহয় তারপরে আমার প্রথম শোটা ছিল। তার আগে 2টো শো ক্যান্সেল করেছিলাম, কিন্তু তখন আমার বাবা বলল যে চলো তোমায় যেতে হবে, তোমায় যেতে হবে এবং তোমায় কাজের মধ্যে ফিরতে হবে। মানুষের সব থেকে বড় মুক্তির উপায় হচ্ছে তার কাজ। আমার তখন মনে পড়েছিল স্কুলে আমি পড়েছিলাম যে কয়েকটা লাইন, বৈরাগ্য সাধরে মুক্তি সে আমার নয়, সকল বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। এই কথাটা বারবার ফিরে আসছিল। আরেকটা কথা যেটা আমার বাবা মা ছোটবেলা থেকেই বলেছিল, কিন্তু সেটা যে আমার ছেলের ওই অ্যাক্সিডেন্টের সময় এতটা বড় সত্যি হয়ে উঠবে আমি বুঝতে পারিনি। যে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি আমি ভয়, দুঃখে সুখে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। থিয়েটার করতে যাওয়ার এখনো স্টেজে ওঠার আগে আমি এইগুলো বলি, এইগুলো মনে মনে বলি।
থিয়েটারের সঙ্গে এইগুলো কিন্তু আমার খুব অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে। থিয়েটারে আমার মনে আছে সেই 25শে এপ্রিল স্টেজে ওঠার আগে ফেরারি শো, আমি হাউ হাউ করে কাঁদছি, মানে আমার মেকআপ করা যাচ্ছে না, আমি এত কাঁদছি যে মেকআপটা উঠে যাচ্ছে। কিন্তু আমার বন্ধুরা আমার তারা ধৈর্য ধরে তারা আমাকে কাঁদতে দিল, তারা 2বার করে 3বার করে মেকআপ করে দিল। তারপরে যখন স্টেজে উঠলাম সেদিন বুঝতে পারলাম যে মঞ্চেই আমার মুক্তি। সেদিন বুঝতে পারলাম যে নিজেকে কিভাবে চরিত্রের মধ্যে আমি বিলিয়ে দেওয়ার ক্ষমতা রাখি, সেটাও ছিল একটা। তার মানে আমি লড়তে পারবো, তার মানে অনেক কিছুর মধ্যে দিয়ে আমি যেতে পারবো। আমার থিয়েটার ট্রেনিং কিন্তু আমাকে শিখিয়েছিল যে কিভাবে লড়তে হবে, কিভাবে হাঁটতে হবে, কিভাবে চলতে হবে, সব থেকে বড় কথা কিভাবে নিজেকে কন্ডাক্ট করতে হবে। নিজেকে ছড়িয়ে দিলাম, এলিয়ে দিলাম, ফেলে দিলাম, বা লোকের কাছে নিজেকে হাস্যকর করে তুললাম, সেটা না। থিয়েটার কিন্তু আমাকে শিখিয়েছে নিজের মধ্যে দেখা, নিজের ভেতরে দেখা। থিয়েটারের ট্রেনিং কিন্তু এটা শেখায়, টু লুক ইনওয়ার্ডস। সেটা শুধু থিয়েটার না, নাচও, আপনার মিউজিকও, হ্যাঁ কি না, নিজের ভেতরে ঢুকতে শেখায়। আমার নাচও আমায় শিখিয়েছে, আমার থিয়েটার আমায় শিখিয়েছে যে ভেতরের দিকে তাকাও, ভেতরের দিকে বোঝো, নিজের ইনার স্ট্রেংথ, ইনার কোর, তুমি আসলে কে, তুমি আসলে কি হতে চাও, এটা কিন্তু চয়েস। আমি কিভাবে ব্যবহার করব, আমি কিভাবে, এবং যখন আমরা একটা খাদের ধারে দাঁড়িয়ে থাকি না, সেটাই সব থেকে বড় টেস্ট, যে এই খাদের ধারে এসে আমি কিভাবে কি ব্যবহার করব। ইট ইজ আ চয়েস, কিন্তু সেই কারেক্ট চয়েসটা থিয়েটার শিখিয়েছে আমাকে, আমার নাচের ট্রেনিং আমাকে শিখিয়েছে। তাই থিয়েটারের এই যে ব্যাপ্তি, এটা কিন্তু মানে এটা একটা, কিন্তু এটা যে কোনো আর্ট ফর্মেরই আমি বলতে পারি, যে কোনো আর্ট ফর্মের, তাই না? সেটা নাচ বলুন, মিউজিক বলুন, গান বলুন, ছবি আঁকা বলুন, ছবি তোলা বলুন, লেখা বলুন, সমস্ত এই ব্যাপ্তিটা না কোনো মানে কি বলবো, কোনো সময় না, আমি বলি সব সময় যারা এর প্র্যাকটিশনার তাদেরকে সবসময় ঘিরে থাকে। গানের যারা লোক, যারা নাচের লোক, যারা থিয়েটারের লোক, যারা ছবি আঁকার লোক, বা এমন অনেক লোক, যেমন আমার বাবা ছিলেন, নানা জগৎ একসঙ্গে পাড়ি দিতেন। এই আর্ট শিল্প এমন একটা মাধ্যম যেটা না তোমাকে সর্বক্ষণ গ্রাস করবে, এবং এই গ্রাসের মতো সুন্দর গ্রাস কিন্তু হয় না। আমি কিন্তু এখানে গ্রাস শব্দটা একটা কোনো নেগেটিভ অর্থে বলছি না, আমি যে অর্থে বলছি আমি খুবই পজিটিভ অর্থে বলছি, কারণ এটা তোমায় শেখায়, এটা একটা দিক নির্দেশ, এটা একটা জীবন দর্শন। আমার বাবা আমার থিয়েটারের গুরু। তার আগে আমার বাবা যার কাছে পাঠিয়েছিলেন, উৎপল দত্ত, তাদের কথা একটু বলছি আমি, আমার থিয়েটারের গুরুদের কথা বলছি, দিয়ে তারপরে শেষ করব একটা পড়ে। আমি উৎপল দত্তর কাছে গিয়ে আমি একটা অদ্ভুত জিনিস শিখেছিলাম। আমার প্রফেশনাল থিয়েটারের কাজ হচ্ছে আজকে শাহজাহান করা। আমি অদ্ভুত ব্যাপার, আমি কিছুতেই লাইট নিতে জানতাম না। মানে একটা না থিয়েটারে লাইট নেওয়া আছে, ধরুন এই চারিদিকে লাইটের সোর্স আসছে, আর আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট সিন করছি। সেদিন আমার প্রথম পারফরমেন্স, আমি 2টো রিহার্সাল পেয়েছিলাম মোটে তার আগে, কিন্তু তখন ক্লাস 12, সুতরাং আমি খুব ভালো মুখস্থ, তখন পড়াশোনার মধ্যে ছিলাম। আমার মাসি আমাকে পড়াতো, আর আমার মাসির কাছে আমার মাসির কাছ থেকে আমি অনেক থিয়েটারের গল্প শুনতাম। জগন্নাথের গল্প আমার মাসির কাছ থেকেই প্রথম শুনেছিলাম। তো
সে আমি দাঁড়িয়ে আছি, আমরা ওথেলোর পোর্শনটা এনাক্ট করছি, আর বারবার আমি এমনভাবে লাইট সোর্সটাকে গার্ড করছি যে ওনার মুখেও লাইট পড়ছে না, কারণ ওনাকে মুভ করতে হচ্ছে, আমার মুখেও লাইট আসছে না। তো আমি না, তারপর সিনটা শেষ হয়েছে, আমরা বেরিয়েছি, উনি প্রায় আমাকে মারতে যান, আমাকে এমন বকলেন এবং মানে এমন একটি মানে এবং এমন এমন অশ্রাব্য ভাষায় আমায় গালিগালাজ দিলেন, সেটা আমি ভদ্র সমাজে আমি সেই গালিটা বলতে পারবো না। কিন্তু আমি ওখান থেকে শিখলাম যে কোনো লাইট কিভাবে নিতে হয়, লাইট কখন কাটতে নেই, এবং সারা জীবন এটা আমার একটা শিক্ষা হয়ে রইল উৎপল দত্তর থেকে, যে একটা স্টেজে দাঁড়াতে কি করে হয়। একদিন উনি আমার স্টেজ থেকে বেরিয়ে এসে বললাম, প্রথমেই আপনাদের বলেছিলাম মনে আছে যে টু শিফট মাই ওয়েট, দ্যাট ইজ বেসিক। উনি আমাকে বললেন যে কত ভালো, তোমার এত সুন্দর করে বললে, তুমি নড়ছিলে কেন? আমি বললাম আমি তো নড়িনি। তো বলছে তুমি জানো না তুমি নড়েছো, লজ্জা করে না? একটা লাথি মেরে এখান থেকে বার করে দেবো। আমি জাস্ট সদ্য ক্লাস 12 মানে লাথি মেরে আমাকে উৎপল দত্ত বার করে দেবে, আমার তো প্রথমেই ভয় হলো আমার মা বকবে, মানে যেটা হতো তখন। কিন্তু তখন আমি বুঝতে পারলাম যে স্টেজে কিভাবে দাঁড়াতে হয়। এই বারবার এরকম এরকম ডান দিক বাঁ দিক, এই যে ঠেকে শিখেছি, এদের কাছ থেকে শিখেছি। আমার মনে আছে এটা খুব মজার ঘটনা। আমি একলা চলনের রিহার্সাল, উনি আমাকে বলে, আমার মেয়েকে নিয়ে গেছে, আমার ছেলেকে কোনো আমাকে সে আয়া আসেনি তখন, আমার ছেলে ভাইটু 9 মাস বয়স, আর আমার ভাইটু তখন বেশ মানে গুল্লা গাল্লা মুটকু সুটকু, আর একটু মানে একটু চিঙ্কি মতো, চোখগুলো একটু চাইনিজ টাইপের, মানে ওরিয়েন্টাল একটু মরণ ছিল। এখন ছোটিরও একটু ছোটোবেলা ওরম ছিল। তো ভাইটু ফর্সা গোলগাল, একটা লাল টুপি পরেছি, শীতকাল, লাল সোয়েটার, লাল প্যান্ট, লাল জুতো পরে আমি রিহার্সালে দেরি করে ঢুকেছি। হাত কোলে ছেলে, কারণ কোনো সেদিন ভাইটুর বেবি সিটার ছিল না, কেউ আয়া ছিল না। আমি এক হাতে ছেলে, সেই হাতেই স্ক্রিপ্ট, এবং এই হাতে ভাইটুর সব ব্যাগ ফ্যাগ দুধ টুধ সব নিয়ে 9 মাসের ছেলেকে নিয়ে রিহার্সালে দেরি করে ঢুকেছি। উৎপলবাবু আমার দিকে তাকিয়ে রইলেন, এই তো এসে গেছে মাও সে তুঙের মা, একে তো কিছু বলা যাবে না। আর মানে ছেলেটাকে ওই রকম ভাবে আমাকেও বলা হলো, ছেলেটাকেও ভীষণ মজার ছিলেন, ভীষণ মজার ছিলেন। একবার কি হয়েছে, একটা লাইট করছেন উৎপল দত্ত, কনিষ্কদাকে মনে আছে? হ্যাঁ হ্যাঁ, কনিষ্কদা একটা লাইটে, উৎপল জেঠু যতবার একটা কিছু বলছে কনিষ্কদা না বুঝতে পারছেন না, আর উনি অডিটোরিয়াম থেকে বলছেন কনিষ্কদা স্টেজে, আর কিছুতেই বোঝাতে পারছেন না কনিষ্কদাকে। উৎপল জেঠু কিছুক্ষণ পর রেগে টেগে উঠে এরম করে দাঁড়িয়ে উঠে বলল, কি আর বলবো, ও তো কনিষ্ক, মাথা নেই। মানে ওই মানে সাংঘাতিক উইটি ছিলেন, ওইভাবে রিলেট করা মানে অদ্ভুত, মানে এতে। তো ওনার কাছ থেকে শিখেছিলাম, ওনার কাছ থেকে আমি আরেকটা যেটা শিখেছিলাম মিউজিক। উৎপল জেঠু রিহার্সালের পরে আমাকে বসে প্রচুর মিউজিক শোনাতেন, সেটা একটা অদ্ভুত শিক্ষা, অদ্ভুত শিক্ষা। আমার বাবার কাছ থেকে তো আমি যা শিখেছি আমি কি বলবো, এমন মানে কি আমাকে বকতেন। তবে একটা কথা কি যেটা মজার হচ্ছে যে বকুনিটা না মানে এখন খুব কাজে দিচ্ছে, খুব কাজে দিচ্ছেন। একদিন আমরা হোমা পাখি বলে একটি নাটকের জন্য রিহার্সাল দিচ্ছি। হোমা পাখির 650 মতো শো হয়েছিল, 650-র বেশি। এতে 2006 থেকে 2016 অবধি আমরা 10 বছর ধরে নাটকটা করতাম। হঠাৎ একদিন আমার ওপর উনি চিৎকার করছেন, কাকে দিয়েছে রাজার পাঠ? আমি না বুঝতে পারছি না যে আমাকে বকছে, দাঁড়িয়ে আছে, আর ভাবি তুমি হাসছো,
তোমাকে বকছি তুমি হাসছো। আমি বললাম, ও আমাকে বকছো মানে এতে তো মানে বার করে দিলেন আমাকে তখন সেদিন ওই ফ্লোর থেকে। আমার মনে আছে টেকনিশিয়ানের একটা ফ্লোরে আমরা রিহার্সাল দিচ্ছিলাম, কারণ সেটা সিনেটেল তখন প্রডিউস করেছিল, তো ওরা ওই ফ্লোরটা ভাড়া করেছিল রিহার্সালের, বার করে দিলেন। তারপরে ভীষণ বকতেন যখন এতে আমি মাকে এসে প্রায় বলতাম যে বাবা এত বকুনি দেয়, আমি বাপির সঙ্গে কাজ করতে পারবো না, আর লোকের সামনে বকুনি দেয়, কোনো লজ্জা নেই কিছু, আমার ভয়ঙ্কর লজ্জা করে, এরকম আমি পারবো না এরকম কাজ করতে। বাপি তখন আমাকে মা বলতো, মিটিল বকুনিটা এখন খেয়ে নাও, হজম করে যাও, এইটাই হয়তো তোমাকে কোনো দিন ঠিক এটাই তোমার কিন্তু তোমার গাইড বুক হবে। এবং সত্যি আজকে ওই বকুনিগুলো খেয়েছিলাম বলে, সে উৎপল দত্তর কাছেই বলুন কি বাপির কাছে বলুন, যার কাছেই বলুন, ওই বকুনিগুলো খেয়েছি বলে আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। আর আরেকটা যেটা আমার বলার, বাপি যেরকম বকুনি দিত সেরকম ডিরেক্টর হিসেবে উনি মানে উনি আমাকে কোনোদিন কোনো ফেভার করতেন না। উনি আমাকে বলতেন, আমি যে তোমাকে নেব, তুমি ভেবো না তুমি আমার মেয়ে বলে তুমি চান্স পাচ্ছ, তুমি আগে জাস্টিফাই করো তুমি করতে পারছো কিনা, তবেই আমি তোমাকে নেব। আমার মনে আছে আরোহণ বলে একটা নাটক ওনারই ডিরেকশনে আমি করেছিলাম। যখন আমরা রিহার্সাল দিচ্ছিলাম, একটা দীর্ঘ রিহার্সাল প্রসেস, আমি কিছুতেই চরিত্রটা হতে পারছিলাম না, আমি করতে পারছিলাম না, আমার দ্বারা জাস্ট হচ্ছিল না। মানে আমি বুঝতে পারছিলাম যে আমি সেই চরিত্রটা করতে পারছিলাম না, এবং আমার তখন একটা ভয়ঙ্কর দ্বন্দ্বের মধ্যে আমি পড়েছিলাম। আমি বারবার বলছিলাম যে বাপি আমায় ছেড়ে দাও, আমি বোধহয় পারছি না, আমি তোমার নাটক ডুবিয়ে দেব। বাপি তখন একটা কথা বলেছিল যে আমি যে তোমায় সিলেক্ট করেছি, আমার ওপর ভরসা রাখো, আমি তো ডিরেক্টর, আমি তো কিছু দেখে সিলেক্ট করেছি, আমি কেন তুমি আমার মেয়ে বলে তো তোমায় কোনোদিনই সিলেক্ট করিনি কোনো নাটকের জন্য, এই নাটকটার জন্য, এই চরিত্রটার জন্য বিশেষ করে তোমাকে কেন সিলেক্ট করলাম, নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি চেষ্টা করো, একটা চরিত্রের গভীরে ঢোকো, চরিত্রটাকে নিয়ে লেখো, চরিত্রটাকে নিয়ে ভাবো, চরিত্রটাকে যাপন করো, তুমি যাপন করছো না বলে তুমি চরিত্রটা পারছো না। এবং পরে আমি ভেবে দেখলাম যে সত্যি আমার বোধহয় হোমওয়ার্কে কোনো গাফিলতি থেকে যাচ্ছিল। ফাইনালি যখন স্টেজ রিহার্সাল, টেকনিক্যাল রিহার্সাল হচ্ছিল, সেদিন গিয়ে আমি আলটিমেটলি করতে পেরেছিলাম। ততদিন কিন্তু লেগেছিল। আর বাপি বলল যে কেউ কেউ একদিনে একটা চরিত্র ধরে ফেলতে পারে, কারোর 60 দিন লাগে, কারোর 65 দিন লাগে, কোনো ব্যাপার না, কিন্তু তোমায় যাপনটা করতে হবে, ওই হোমওয়ার্কটা করতে হবে, যেটা আমি আমার নাচের গুরুর কাছ থেকে শিখেছি যে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এবং থিয়েটারেও এটা প্র্যাকটিস মেক্স পারফেক্ট। প্র্যাকটিস করতে হবে, ওই যাপনটা করতে হবে, ওই চর্চাটা করতে হবে। আমি বারবার এটার মধ্যে ফিরে আসছি। আমার নাচের ব্যাকগ্রাউন্ড প্রচণ্ড প্রভাব পড়েছে আমার নাচে। দেখো ইন্দ্রাণী আছে, ইন্দ্রাণী নাচে, ইন্দ্রাণী এটা বলতে পারবে, বুঝতে পারবে যে নাচে যখন আমরা অভিনয়টা করি, আমরা কিন্তু ধরো একটা ভরতনাট্যম কস্টিউম বা মোহিনীআট্টম কস্টিউম বা একটা কথাকলির কস্টিউম পরে যখন আমি নাচছি, বিভিন্ন চরিত্র আমি ফোটাচ্ছি, কিন্তু ওই একটা কস্টিউম পরে। সেখানে আমার ডায়ালগের হেল্প নেই, মিউজিকের হেল্প নেই, কথা বলার হেল্প নেই, পোশাকের হেল্প নেই, কিন্তু আমার অভিনয়টাকে ওই পর্যায়ে নিয়ে যেতে হয় যাতে মানুষ, দর্শক বুঝতে পারে যে আমি একটা চরিত্র অভিনয় করছি। সেটা একটা বিশাল বড় ট্রেনিং থিয়েটারের পক্ষে, কারণ থিয়েটারে আমি অনেকগুলো সুবিধা পাই, আমি কস্টিউমটা পাই, মেকআপটা পাই, আমি যদি বুড়ির রোল করি আমি ওরকম সাদা চুল করে করে পারবো। এটা তো একটা বিশাল বড় পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে ক্যারেজ। নাচ আমাকে যত মানে শিখিয়েছে কিভাবে স্টেজে হাঁটতে হয়। আমি যদি স্টেজে দৌড়ইও কেউ আওয়াজ পাবে না, ওই থপ 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 আওয়াজ কেউ পাবে না, কারণ আমি জানি কিভাবে আমার ওয়েট কন্ট্রোল করতে হয়, আমার সেন্টার কিভাবে আমি কন্ট্রোল করতে হয়। সেটা নাচের।
এবং কতগুলো জিনিস যেটা আমি বিশ্বাস করি, আমি যখন কোনো ক্লাসিক্যাল চরিত্র করব, আমি যখন হাত তুলবো, আমার নাচের ট্রেনিং আমার হাতটাকে সুন্দর করে দেয়। আমাকে ভাবতে হয় না, অন্যদের হয়তো চেষ্টা করে হাতটাকে এরমভাবে নিয়ে আমার অটোম্যাটিক্যালি চলে আসবে। আমার নাচ আমাকে অনেক কিছু দিয়েছে মঞ্চের জন্য। কালমৃগয়ায় বাপি ছিল তো, মানে ওই বাপির জায়গাটাতে আমি কাউকে ভাবতে পারি না। এবং আমি যেভাবে কালমৃগয়াটাকে বলতে পারো ডিকনস্ট্রাক্ট করেছিলাম রবীন্দ্রনাথের থেকে, যেভাবে সংলাপে করেছিলাম, ওই সংলাপ সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়া বলাটা একটু মুশকিল। এবং তারপরে একজন ছিলেন দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, তিনি তো সৌমিত্রবাবুর আগেই মারা গেলেন। মানে ভালো ভালো মানে সেরকম অ্যাক্টর আমি কোথায় পাবো? আমার বাবা না কিছুতেই বুঝতে পারছিলেন না যে কালমৃগয়াটা কি করছিস তুই, কি করছিস, মানে ভীষণ অদ্ভুতভাবে উনি। আর আমি বললাম তোমাকে যেটা করতে বলছি তুমি করো। আর একটা জিনিস, উনি ভয়ঙ্কর ডিসিপ্লিন ছিলেন। উনি যখন একটা জায়গায় কমিট করেছেন যে আমি এই কাজটা করব, উনি রিহার্সালে ঠিক 5 মিনিট আগে চলে এসেছেন। ওনার সমস্ত তৈরি। উনি বুঝতে পারছেন না আমি কিভাবে জিনিসটা সাজাচ্ছি। ওনার সংলাপ, ওনার সমস্ত সংলাপ উনি বলছেন, যেগুলো অ্যাকচুয়ালি গান, অন্ধ মুনির গান, সেগুলো আমি ওনাকে দিয়ে সংলাপ করে বলিয়েছিলাম। তারপর ভাবছেন যে কি হলো। তারপর যেদিন ফাইনাল স্টেজ রিহার্সাল হলো, সেদিন উনি এসে আমাকে বলছেন যে আমি ভাবতে পারিনি কালমৃগয়াটাকে এইভাবে ভাঙা যায়। তো খুব মানে ওটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। কস্টিউম আমি আমার নাটক বলো বা আমার যাই করি, আমি কস্টিউমগুলো নিজে করি, কারণ ডিরেক্টর হিসেবে আমি তো একটা সম্পূর্ণ ছবি দেখতে পাই। সেই ছবিতে কালার স্কিমটা দেখতে পাই, কে কিভাবে পোশাক পরছে, কে হাঁটছে কিভাবে, কে চলছে কিভাবে, কার চরিত্র কোন কস্টিউম পরলে কি ফুটে উঠবে, সেটা সেটের সঙ্গে যাচ্ছে কিনা। এটা এখানে আমি একদম আমার বাবার মেয়ে, আমার বাড়ি থেকেই সব বেশিরভাগ জামা কাপড় যাচ্ছে সব ইয়েতে। কিন্তু হ্যাঁ, আমি এগুলো নিয়ে খুব ভাবি, মানে ডিরেক্টর হিসেবে আমার কাছে ওই ভিজুয়ালাইজেশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট। যে আলটিমেটলি একটা কথা আছে, যদিও কথাটা খুব মানে চলতি কথা, যে পেহলে দর্শনধারী পিছে গুণ বিচারি, এটা আমার মা খুব বলতো। তো আমি এটা ভাবি যে আমি যদি দর্শক হই, যখন পর্দাটা খুললো আমার যদি দেখেই বিরক্ত লাগে বা কারোর কস্টিউম দেখে ইরিটেশন হয়, তাহলে কিন্তু আমি নাটকের মূল জায়গায় আমার যেতে অসুবিধে হবে। আগে আমাকে ভিজুয়ালি যে প্রেজেন্টেশনটা আমি ভিজুয়ালি করছি, সেটাকে অন পয়েন্ট হতে হবে। তারপরে তখন লোকে অটোমেটিক্যালি তার মধ্যে ঢুকতে শুরু করে দেবে। সেট বলো, বলো, লাইট বলো, কস্টিউম বলো, এই সমস্তটাই। অ্যাজ এ ডিরেক্টর ফার্স্ট শো আমার ভীষণ নার্ভাস লাগে। মানে মানে মনে হয় যে উফ। আর তখন না কিছু তো করার থাকে না, যেমন ক্যামেরা, পিনাকি জানে ক্যামেরায় তো তোমরা কখন খুশি কাট বলে দেবে, আবার সেটাকে করতে পারে। কিন্তু থিয়েটার হচ্ছে একটা বুলেট গান থেকে বেরিয়ে গেল, তখন তোমায় ফিরিয়ে নিতে পারবে না। শো শুরু হয়ে গেলে তুমি দেখতে পাচ্ছ কেউ ভুল করছে, তখন তোমার উইংসের ধারে দাঁড়িয়ে দাঁত কিরমির করা ছাড়া আর কোনো উপায় থাকছে না। তাকে ওখান থেকে মনে হচ্ছে গিয়ে চুলের মুঠিটা ধরে ভেতরে টেনে নিয়ে আসি, কিন্তু সেটা তো করা যাচ্ছে না। কিন্তু আমার ডিরেক্টর হিসেবে আমার বেশি নার্ভাসনেস হয়, আমার বেশি অনেক ভাবে আমি প্লেগড হই, আমি ডাউটস হয়, আমার হয়। আমার অভিনয়টা সেটা আমার নাচেরই ট্রেনিং, আবার আমি নাচের ট্রেনিং। আমি এত ছোট বয়স থেকে মঞ্চে উঠছি, আমার মঞ্চ সম্বন্ধে মানে একটা উত্তেজনা হয়, একটা অ্যাড্রিনালিন রাশ হয়, একটা বুকের মধ্যে ধরপড় ধরপড় করে কখন যেতে। কিন্তু ডিরেকশনের মতো ভয় হয় না, ওই মানে ওই ভীতিটা হয় না। এই 23 তারিখ টাইপিস্টের 65তম শো করতে যাচ্ছি, কিন্তু আমার গতকাল থেকে শুরু হয়ে গেছে বুক ধরপড়। কারণ আমি বলছি যে অ্যাজ এ ডিরেক্টর আমার সবসময় মনে হয় যে
সব ঠিকঠাক যেন থাকে, সব ঠিকঠাক যেন থাকে। আর তারপরে যেটা হয় যে দর্শককে, যেহেতু দুটো চরিত্র, দর্শককে আমি কিছুতেই বোর হতে দিতে পারি না, বা দর্শককে আমি কিছুতেই দর্শকের মনোসংযোগ আমি ব্যাঘাত ঘটাতে পারি না। সুতরাং আমাকে আমার থেকে বেশি এফর্ট দিতে হয়। আমি যেটা হয়তো খুব নর্মালি বা খুব ক্যাজুয়ালি অন্য নাটক, ক্যাজুয়ালি আমি কোনো নাটকই অভিনয় করতে যাই না, কিন্তু আমি বলছি যেটাতে আমি আর একটু রিল্যাক্স হতে পারি, টাইপিস্টে না কিন্তু কোনো রিল্যাক্স হওয়ার এক মুহূর্ত জায়গা নেই। ওই 1 ঘন্টা 25 মিনিট ইউর অন স্টেজ, এবং তোমাকে ওটা না মনে হয়, ওটা প্রায় মনে হয় দুটো লোক তলোয়ার খেলছে, ফেন্স করে যাচ্ছে দুজনের সঙ্গে, কে অন ইয়ে করবে, কে থ্রাস্ট করবে, কে পার করবে, কে কি করবে, এইটা যে চলতে থাকে, এটা একদিকে যেমন ভয়ঙ্কর উত্তেজনা সৃষ্টি করে, আমার একটা ভয়ঙ্কর, মানে এটা বলতে পারেন না, মানে একটা চূড়ান্ত হাই, মানে এর থেকে বড় নেশা বোধহয় হতে পারে না। তেমনি আবার তার সঙ্গে সঙ্গে তার উল্টো দিকে একটা বিশাল বড় ভয়ও কাজ করে, যে আমাকে ওই জায়গাটা ধরতে হবে এবং ধরে মেনটেন করে যেতে হবে। এটা টাইপিস্টটা খুব ইন্টারেস্টিং, টাইপিস্টটা ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। দুজনকে সম্মান করতে শিখলো, হ্যাঁ, এবং একটা সত্যি বন্ধু হলো শেষে গিয়ে, মানে সমস্ত রোম্যান্টিক ইচ্ছেগুলো থেকেও বন্ধুত্বটা কিন্তু ছাপিয়ে গেল। হ্যাঁ, টাইপিস্ট ইজ ভেরি ইন্টারেস্টিং। এইগুলো সবই যেটা বলছিলাম আমার বাবার জ্বালানোই বাতি, সেই বাতির আলোতেই চলছি। নতুন প্রোডাকশন আমার জানুয়ারিতে একটা নামলো, চন্দনপুরের চোর। সেটা একটা আমার বাবার 90তম জন্মদিনে, ওটা আমার করার কথা ছিল না, কিন্তু ওটা 90তম জন্মদিনে করা হলো। এবং সেটা করার কারণ আমাদের দল থেকে একটা কথা উঠলো যে খুব অশান্ত এবং অন্ধকার সময় বলে আমরা একটু হাসতে চাই, আমরা একটু রিল্যাক্স করে একটু একটা কমেডি করতে চাই। তো সেটা করা হয়েছে, কিন্তু সামনে একটা উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাটক যেটা নভেম্বরে নামবে, আমরা শুরু করছি। সেটা খুব উজ্জ্বল চট্টোপাধ্যায়টা ভীষণ নারী কেন্দ্রিক একটি নাটক। একজন ভয়ঙ্কর অ্যাম্বিশাস একজন মহিলা, তার জীবন নিয়ে। এখনো নামকরণ করা হয়নি, নামকরণটা এখনো হয়নি। নাটকটা জাস্ট 3/4 লেখা হয়েছে, এখনো 1/4 বাকি আছে। আমরা একটু স্যাটায়ার মতো করে লিখছি, দেখা যাক কি হয়। আসলে কমেডিটা করা না খুব ডিফিকাল্ট, জানেন। ট্র্যাজেডি করা কিন্তু অনেক সোজা, কারণ ট্র্যাজেডিতে যে নাটকীয়তা থাকে সেটা আমরা প্রত্যেকে আমাদের জীবনের মধ্যে দিয়ে কোথাও না কোথাও আমরা ঠিক একটা সূত্র পেয়ে যাই, মিল পেয়ে যাই আমরা কোথাও একটা, সুতরাং। এবং কমেডি করাটা ভীষণ সোজা, মানে শক্ত, সরি, কমেডির টাইমিং ঠিক করতে হবে, কমেডিটা এমনভাবে একটা কমেডির ডেলিভারিটা কারেক্ট করতে হয়। কমেডির ডেলিভারি যদি বেশি সুরেলা হয়ে যায় তখন কমেডি থাকে না। তো কমেডি ইজ লট মোর টাফার, ব্যালেন্স করা। কমেডি অনেক বেশি শক্ত, আমার দুটোই ভাল লাগে, কিন্তু কমেডি অনেক বেশি শক্ত। আজকে আমি শেষ করব, আমি শুরু করেছিলাম আমার বাবার লেখা একটা কবিতা দিয়ে, আজ শেষ করব হোমা পাখি নাটকের একটা কবিতা, যেটা বাপি আমাকে সবসময়, মানে বাপি স্টেজে আমাকে বলতো। সেই কবিতার জাস্ট কয়েকটা লাইন দিয়ে আমি শেষ করতে চাই। সেটা আমার জীবনে ভীষণ মানে আমার জীবনের সেটা সবসময় মনে হয় ছেয়ে আছে। তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন, নাইবা তোমার থাকলো প্রয়োজন। যখন তোমার পেলেম দেখা, অন্ধকারে একা একা ফিরিতেছিলে গভীর বিজন বন। ইচ্ছে ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে, নাইবা তোমার থাকলো প্রয়োজন। আমার বাবা যখন এই কবিতাটা
স্টেজে চরিত্র হিসেবেই বলতেন, 650 প্রায় 700-র কাছাকাছি শো, একটা দিনও হয়নি যেদিন আমার চোখে জল আসেনি। আজকে বলতে গিয়ে সেটাই মনে হয় যে বাপি ওই বাতিটা আমার জন্য জ্বালিয়ে রেখে দিয়ে গেছে। চারিদিকে ভীষণ অন্ধকার সময়, সেখানে নানা রকম ভয়ঙ্কর কর্কশ যখন আলো আসে, সেই আলোগুলো কর্কশ, সেই আলোগুলোর কঠিন, সেই আলোগুলো খুব যাকে বলে জারিং। কিন্তু বাপির ওই বাতিতেই আমি এই পৃথিবীটাকে দেখি, বাপির ওই জ্বালানো বাতিতেই আমি আমার পথ চলছি, এই বাপির ওই জ্বালানো বাতিতেই আমি আমার লড়াইটা করছি। বাপি যখন বলতো নাই বা তোমার থাকলো প্রয়োজন, প্রত্যেক দিন ওই 700 শোয়ে আমার প্রত্যেকবার মনে হতো, বলি না প্রয়োজন আছে, তুমি ছাড়া আর কেই বা জ্বালিয়ে দেবে সেই বাতি। সেই বাতি জ্বালিয়ে রেখে দিয়ে গিয়েছে, সেই বাতির আলোতেই এখনো চর্চা করে যাচ্ছি, সেই বাতির স্নিগ্ধ আলোতেই থাকতে আমি প্রেফার করি। সেই বাতি চেষ্টা করব জ্বালিয়ে রাখতে, তার সম্মানের ক্ষেত্রে, তার কাজের প্রতি সম্মান, সেই মানুষটার প্রতি সম্মানের ক্ষেত্রে। সে শুধু আমার বাবা ছিল না, 37 বছর ধরে সে আমার কমরেড ছিল, তার একসঙ্গে কাজ করেছি কাঁধে কাঁধ মিলিয়ে। তাই আজকে খুব এই কবিতাটা বলেই আজকে শেষ করতে ইচ্ছে হলো যে প্রয়োজন তো আছে, সেটা কোনোদিনই আর ওনাকে বলা হলো না। নমস্কার।